অসুবিধা কি? একবারে যায় পাস করার পর করবা প্র্যাকটিক্যাল, অসুবিধা আছে? সমস্যা নাই। আচ্ছা স্যার আমরা কি খোলার পরে কি দুইটারই হ্যাঁ শোনো, ওই যে স্যার খোলার পরে কি দুইটারই ক্লাস করব? না করার কি আছে? যদি ক্লাস বাকি থাকে তো করতেই তো হবে, তাই না? প্র্যাকটিক্যাল ক্লাস না তখন হয়তো একটা হইতে পারে, আমরা এখন ইয়ে করি না। এই এটা দরজা বন্ধ করে শব্দ কর। হ্যাঁ ফাতেমা বলো। স্যার খোলার সাথে সাথে কি আমাদের পরীক্ষা হবো নাকি? আচ্ছা শোনো, খোলার পরে যে কি হবে এখনো তো বুঝতেছি না, আমিও বুঝতেছি না, বুঝাইতে পারতেছি না। এখন কবে খুলবে? খোলার পরে তোমাদের 1-1 প্র্যাকটিক্যাল হয় নাই, তাই না? ক্লাস প্র্যাকটিক্যাল বাকি। নিঃসন্দেহে 1-1 আগে হবে, তারপরে 1-2 এখন যেহেতু তোমরা বসে আছো, তাই না? বসে আর কত থাকবা, তাই না? সেই জন্য আমরা 1-2 ক্লাস শুরু করে দিলাম, আগায় গেল আর কি। কাজে এর মানে নাই 1-1 সবকিছু বাদ দিয়ে অটো প্রমোশন 1-2 এটা মনে হওয়ার সম্ভাবিলিটি নাই। এটা ওই যে গভর্নমেন্ট দিছে, এইচএসসি কে দিয়ে দিছে অটো প্রমোশন। এটা এখন তোমাদের কিভাবে অটো প্রমোশন দিব? এক হয় যে এসএসসি এইচএসসি রেজাল্ট যোগ করে দিয়ে দেব কিনা, কি বলে? না না ওইটা হবে না। আমরা চেষ্টা করব। শোনো, এখন এটা তো প্যান্ডেমিক, তো তোমাদেরও দোষ নাই আমাদেরও দোষ নাই, এটা তো বিশ্ব ওয়ার্ল্ড ওয়াইড একটা সমস্যা, সারা ওয়ার্ল্ডের একটা সমস্যা। বিদায় এখানে আমরা আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমরা যেটা চেষ্টা করতেছি যে আমরা থিওরি গুলো যদি এগিয়ে নিতে পারি, অর্থাৎ খোলার আগে যদি থিওরি শেষ হয়ে যায় 1-2 1-1 থিওরি শেষ হয়নি না? না স্যার, অনেক কিছু বাকি আছে এখনো। আচ্ছা 1-1 তাহলে নিঃসন্দেহে আমরা আগে ওইভাবে ডিসিশন নেব যে 1-2 মাসের মধ্যে 1-1 শেষ করে দিয়ে তারপর 1-2 আমরা ধরবো, যেহেতু আর আমরা এখন আগায় নিচ্ছি 1-2 ক্লাস আগায় নিছি। কাজে তখন হয়তো আমরা ওই দিন 3 or 4 মান্থের ভিতরে দুইটাই কভার দিয়ে দিলাম। স্যার আস্তে আস্তে কি সব সাবজেক্টের প্র্যাকটিক্যাল অনলাইন হবে? না তা হবে কেমন? হর্টিকালচারে প্র্যাকটিক্যাল অনলাইনে হয় কেমন? হর্টিকালচার আমাদের যে গ্রাফটিং টেকনোলজি আছে, তাই না, এটা তো অনলাইনে হবে না। এখন যদি দীর্ঘায়িত হয় তখন হয়তো চিন্তা করা যেত, হয়তো ভিডিও টিডিও দেখায় যে এইভাবে ধরুন, এইভাবে চাপুন, এইভাবে রাখুন, এইভাবে উত্তোলন করুন, এইভাবে ফেলে দেন, এইভাবে মাথায় রাখুন। হর্টিকালচারের প্র্যাকটিক্যাল করব স্যার। ঘরে বসে তাফালিং ডান্স। হ্যাঁ, তাফালিং ডান্সে তো কাম হবে না ঘরে বসে। কাজে প্র্যাকটিক্যাল অনলাইনে খুব কঠিন হবে আর কি। বিধায় কি বলে রইকুল রাসেল কি বলে? স্যার অনলাইনে স্যার বেশ দুর্বল হয়ে যাবে স্যার আমাদের। বেশ তো দুর্বল হয়েই গেছে, পুরা দেশেরই বেশ দুর্বল হয়ে গেছে। তোমার একার দুর্বল নাকি? আমরা অতিমাত্রায় দুর্বল, দেশ সাংঘাতিক দুর্বল। দুর্বলস, খালি দুর্বল বললে হবে? দুর্বলস। আচ্ছা শোনো, আমার মনে হয় অলরেডি 204 জন, আর কতজন আসবে? স্যার ফেব্রুয়ারিতে খুলে দিবে আমাদের ভার্সিটি। আশা করতেছি, দেখা যাক। এটা তো শুনতেছি অনেক আগের থেকে, অমুক দিন খুলবে অমুক দিন খুলবে। স্বপ্নেও দেখতেছি কবে যেন খুলে দিছে। হয়তো তোমরা মাঝে মাঝে স্বপ্ন দেখতেছো খুলে দিছে, ঘুরে ফিরে বেড়াইতেছো, তাই না? জি স্যার, একবার কেড়েও খাইছি। হ্যাঁ, স্বপ্নে জিএফ বিএফ নিয়ে ঘোরো, অসুবিধা নাই তো। এখানে ইচ্ছা সেখানে করো, না ইচ্ছা না করো, কোনো সমস্যা আছে? আচ্ছা আমরা মনে ক্লাস শুরু করতে পারি, কি বলো? আচ্ছা আচ্ছা আমরা শেয়ার স্ক্রিন দিয়ে দেই, দেখি। আচ্ছা স্ক্রিন দেখা যায়? জি জি স্যার। ওকে জি স্যার।
আচ্ছা, আমরা এতদিন যে আলোচনাগুলো করেছি 4টা ক্লাসে, প্রথম ক্লাসে সম্ভবত আমরা ইম্পর্টেন্স অফ হর্টিকালচার নিয়ে আমরা বেশ কিছু স্লাইড দেখিয়েছি, যে হর্টিকালচার কিভাবে ন্যাশনাল ইকোনমিতে কন্ট্রিবিউট করে, কিভাবে এমপ্লয়মেন্ট জেনারেশনে কন্ট্রিবিউট করে, কিভাবে হিউম্যান নিউট্রিশনে ইয়ে করে, কিভাবে তোমার ইমিউনিটি ডেভেলপ করতেছে। এই ওভারঅল আমরা কিন্তু ডাইভার্সিটি, পরিবেশ সবকিছু মিলে হর্টিকালচারে আমরা একটা নাতি দীর্ঘ আলোচনা করেছি প্রথম ক্লাসে। দ্বিতীয় ক্লাসে আমরা সিডবেড প্রিপারেশন এন্ড রেজিং অফ সিডলিং, সিডবেড কাহাকে বলে, কেন করব এবং কোথায় করব, অর্থাৎ সাইট সিলেকশন, এগুলো নিয়ে আলোচনা করেছি। তারপরে ক্লাসে আমরা একটা আইডিয়াল বীজতলার সাইজ কি হবে, তার ডেপথ কত হবে, এবং 3টা লেয়ার, 3টা লেয়ারে কোন লেয়ারে কি হবে, কেন আমরা বালি দিচ্ছি, কেন আমরা খোয়া দিচ্ছি, এগুলো নিয়ে ডিটেলস আলোচনা হয়েছে। তারপরে হয়েছে মেথডস অফ প্লান্টিং ভেজিটেবল ক্রপস। লাস্ট ক্লাসে আমরা আলোচনা করেছি কিভাবে আমরা সবজি আমরা বপন করতে পারি বা রোপণ করতে পারি ইত্যাদি। আমরা 3টা মেথড আলোচনা, একটা ডাইরেক্ট সোয়িং, আর একটা হচ্ছে ট্রান্সপ্লান্টিং, আর একটা হচ্ছে ডিবলিং, যেরকম পিট তৈরি করে আমরা করে থাকি। যাক, এটা মোটামুটি আমরা একটা আলোচনা শেষ। আজকে যেটা করব, হর্টিকালচার ক্রপে জেনারেল ইন্টারকালচার অপারেশন, দ্যাটস মিন অন্তর্বর্তীকালীন পরিচর্যা। আচ্ছা, আমরা গাছ লাগিয়ে দিলাম, চারা লাগিয়ে দিলাম, এরপরে কি পরিচর্যা? কি আছে স্যার? বাদ দিয়ে দে, একটা মানুষের হাতে দিবে, দেখতে খারাপ লাগতেছে, তাই না? আচ্ছা, যেরকম ফসল করতে হলে, সবজি ফসল করি বা আগে জমি তৈরি করতে হবে, ল্যান্ড প্রিপারেশন। নাম্বার 1 ল্যান্ড প্রিপারেশন। নাম্বার 2 কত দূরে দূরে লাগাবো, প্লান্ট ডেন্সিটি বা প্লান্ট স্পেসিং বলা হয়। কত দূরে দূরে, লাইন থেকে লাইনের দূরত্ব কত হবে। তারপরে তোমার গাছের থেকে করতে হবে। শোনো, বাঁধাকপির দূরত্ব আর আম গাছের দূরত্ব তো এক হবে না, তাই না? ডিফারেন্ট হবে। তারপরে হচ্ছে সার প্রয়োগ, ম্যানুরস অ্যান্ড ফার্টিলাইজার। কখন সার প্রয়োগ, কতটুকু করব, কোথায় করব, কিভাবে করব, গাছের মাথায় দেব না গোড়ায় দিব, দেওয়ার পরে পানি দেব না আগে পানি দেব, এইসব নিয়ে ম্যানুরস অ্যান্ড ফার্টিলাইজার। তারপর ওয়াটার ম্যানেজমেন্ট, অর্থাৎ সেচ, পানি এবং নিষ্কাশন, মানে অর্থাৎ পানি একদিকে যেরকম জীবন আর একদিকে মরণ। পানি না থাকলেও গাছ বাঁচবে না, আবার পানি অতিরিক্ত হয়ে গেলেও গাছ মারা যাবে। কাজে একদিকে সেচ, ইরিগেশন, আর একদিকে ড্রেনেজ, দুটাই কিন্তু অত্যাবশ্যকীয়, অর্থাৎ এসেনশিয়াল। তারপরে ক্রপসের জন্য আমাদের যেটা হলো ডিজিজ অ্যান্ড পেস্ট ম্যানেজমেন্ট, অর্থাৎ তোমার পোকামাকড়, রোগ বালাই দমন ব্যবস্থাপনা। এগুলো হচ্ছে গিয়া সাধারণ অন্তর্বর্তীকালীন পরিচর্যা। তবে বিশেষ বিশেষ ফসলে বিশেষ বিশেষ অন্তর্বর্তীকালীন পরিচর্যা আছে, সেগুলো সব ফসলের জন্য না। যেমন আলুতে আমরা মাটি উঠিয়ে দেই, সব ফসলে কিন্তু মাটি উঠায় না, তাই না? আমরা কিছু ক্রপস আছে যেগুলো মাচা দিয়ে দেয়, ট্রেলিস, অর্থাৎ বাঁশ দিয়ে মাচা তৈরি করে বা লোহার মাচার উপরে উঠায় দেয়, কিন্তু সবগুলো তো আর দরকার পড়ে না। যেগুলো লতা জাতীয় সবজি সেগুলো মাচায় উঠায় দেয়, আর লতা জাতীয় সবজি নর্মালি খাওয়া হয়, 2 রকমই আছে। কাজেই আর একটা হচ্ছে ডিজিজ পেস্ট ম্যানেজমেন্ট, অর্থাৎ পোকামাকড় দমন ইত্যাদি করতে হবে। আচ্ছা, এরপরে নেক্সট আমরা যাই একটা ল্যান্ড প্রিপারেশন, জমি তৈরি। কয়টা চাষ দিব? একটা না 2টা না 3টা না 4টা না 5টা না 6টা? এটা নেচার অফ দ্য ক্রপস এর উপর নির্ভর করতে, কোন ফসল করতেছি এটার উপর নির্ভর করতেছি। অর্থাৎ আমরা মূলা চাষ করব না গাজর চাষ করব না বেগুন চাষ করব নাকি টমেটো চাষ করব না পেঁয়াজ চাষ করব,
এটার উপরে নির্ভর করতেছে না আমরা ফল জাতীয় গাছ করব, এর উপর নির্ভর করতেছে কয়টা চাষ, অর্থাৎ ল্যান্ড প্রিপারেশন, অর্থাৎ মাটির গভীরতা কত হবে, কতগুলো চাষ দিব, হ্যাঁ, এইটা সব নির্ভর করতেছে ফসলের নেচারের উপরে। যেরকম আমরা মূলা চাষে কি হালকা মূলা চাষের জন্য জমি তৈরি, আর বেগুন চাষের জন্য জমি তৈরি কি একরকম হবে না, কারণ মূলা মাটির নিচে হবে, বেগুন মাটির উপরে হবে। কাজে বেগুনের জন্য তোমার গভীর চাষের দরকার নেই, কিন্তু মূলার জন্য গভীর চাষের দরকার। একটা খনার বচন আছে, হ্যাঁ, 16 চাষে মূলা তার অর্ধেক তুলা, তার অর্ধেক ধান, বিনা চাষে পান। অর্থাৎ 16 চাষ মূলা চাষ করতে হলে 16 চাষ মানে এই না 16টাই দিতে হবে, অর্থাৎ এমন ভাবে জমি তৈরি করতে হবে যাতে জমির মাটিটা ঝুরঝুরা হয়ে যায়, টেক্সচারটা খুব ঝুরঝুরা হয়, যাতে সুন্দরভাবে মূলাটা মাটির নিচে বাড়তে পারে। যদি এটা শক্ত হয় আর সুন্দর না হয় তাহলে মূলাটা এবড়ো থেবড়ো হয়ে যাবে, ডিফর্মড হয়ে যাবে, মার্কেট ভ্যালু কমে যাবে। কাজেই ডিপেন্ডিং অন দ্য, আর যদি আমরা মরিচ লাগাই, বেগুন লাগাই, তাহলে তো আমাদের এত গভীর চাষের দরকার নাই, একটা দুইটা চাষ দিয়ে আমরা লাগাই দিতে পারি। আর যদি আমরা মিষ্টি কুমড়া লাগাই, সিম লাগাই, বরবটি লাগাই, তাহলে পুরা জমি চাষ দেওয়ার দরকার নাই, অর্থাৎ 8 ফিট 9 ফিট দূরে দূরে মাদা করে পিট তৈরি করে, অর্থাৎ অল্প জায়গাতে গোল করে মাটি মাদা বলে বাংলায় আর কি, অথবা আমরা ওটাকে পিট বলা হইতেছে, এটা তৈরি করে ওখানে লাগাই দেওয়া হচ্ছে। এই তারপরে আসো কয়টা চাষ দিব, টেক্সচার অফ দ্য সয়েল, দ্যাটস অ্যানাদার। তোমরা হয়তো টেক্সচার পড়ছো সয়েল সায়েন্সে, তাই না? স্যান্ড, সিল্ট, ক্লে এদের কম্বিনেশনের উপরে মাটির টেক্সচার, স্যান্ডি সয়েল, সিল্টি সয়েল, ক্লে সয়েল, লোমি সয়েল, এগুলো হয়তো পড়েছো তোমরা, তাই না? হ্যাঁ 12টা ছিল। হ্যাঁ, তো এখন যদি স্যান্ডি সয়েল হয় বা লোমি সয়েল হয় আর একটা ক্লে সয়েল, কোনটাতে চাষ বেশি লাগবে ঝুরঝুরা করার জন্য, সুন্দর করে জমি তৈরির জন্য? ক্লে সয়েলে, হ্যাঁ, ক্লে সয়েলে চাষ বেশি লাগবে, কারণ এটা হচ্ছে শক্ত সয়েল, মিক্সারটা অত ভালো না, কাজেই বারবার চাষ দিয়ে এটাকে বসে আনতে হবে। আবার তোমার যদি এটা স্যান্ডি লোম সয়েল হয় তাহলে খুব বেশি তোমার চাষ দেওয়ার, একটা চাষ দিলে মোটামুটি তোমার জমি টমি তৈরি হয়ে যাবে। এই এরপরে আসে গ্রোয়িং সিজন, অর্থাৎ কোন সিজনে আমরা করতেছি, এটা সামারে করলে চাষ বেশি লাগবে না উইন্টারে করলে চাষ বেশি লাগবে? আসলে সামারে করলে চাষ বেশি লাগবে, কারণ সামারে ওইটা বাদ গেছে। হ্যাঁ, ও ফার্টিলিটি অফ দ্য সয়েল বাদ গেছে, হ্যাঁ, সাংঘাতিক কথা। একটা ফার্টাইল সয়েল যেখানে প্রচুর পরিমাণে, এই কথা বলিস না, যেখানে প্রচুর পরিমাণে অর্গানিক ম্যাটার আছে সেখানে কম চাষেই জমি তৈরি হয়ে যাবে, আর যেখানে অর্গানিক ম্যাটার নাই, কম, সেখানে চাষ বেশি লাগবে। তারপরে আসে গ্রোয়িং সিজন, উইন্টারে চাষ কম লাগবে, সামারে চাষ বেশি লাগবে, যেহেতু বৃষ্টিপাত মাঝে মাঝে হয়ে কম্প্যাক্ট হয়ে যাবে, মাটি শক্ত হয়ে যাবে, কাজে একটু বেশি করে চাষ দিয়ে মাটিকে নরম রাখতে হবে, ঝুরঝুরা রাখতে হবে। কিন্তু উইন্টারে সাধারণত 1 2 3টা চাষ দেওয়ার পরে জমি ঝুরঝুরা হয়ে যায়। হ্যাঁ স্যার, অর্গানিক ম্যাটার কম থাকলে চাষ বেশি লাগে কেন, এটার সাথে সম্পর্ক? আচ্ছা, অর্গানিক ম্যাটার কম থাকলে জমি কম্প্যাক্ট থাকবে, মাটি ঝুরঝুরা থাকবে না, কম্প্যাক্ট, এর জন্য চাষ বেশি লাগবে, বুঝছো? আর প্রোডাকশন সিস্টেম, ধরো আমরা কিছু ফসল আছে, কিছু ফসল মাচাইও করি আবার মাটিতে করি, মাটিতে করাকে বলা হয় মাল সিস্টেম বলা হয়, আর মাচাই করা হচ্ছে ট্রেলিস সিস্টেম। তো এখন মাচাই করাটার তোমার চাষ খুবই কম লাগে আমরা যদি ট্রেলিস সিস্টেম, আই মিন মাল সিস্টেমে করি। কাজে এখানে আরো প্রোডাকশন সিস্টেম আছে, ধরো এক জায়গায় ঘন করে লাগাইতেছি সেখানে চাষ বেশি লাগবে, আর যা পাতলা করে লাগাইছি সেখানে চাষ কম লাগবে। তারপরে ধরো আমরা পারপাস, প্রোডাকশন সিস্টেমের পারপাস, আমরা যদি শাক খাওয়ার জন্য আলু করি, আলু বলে লাউ করি, তাহলে কিন্তু খুব বেশি তোমার ইয়ে করার দরকার নেই চাষবাস, আর যদি আমরা ফলের জন্য করি তাহলে চাষবাস বেশি লাগবে। কাজে প্রোডাকশন সিস্টেমে
আর একটা হচ্ছে আমরা যদি মিক্সড ক্রপিং করি, প্রোডাকশন সিস্টেম মানে মিশ্র ফসল করি, তাহলে চাষ বেশি লাগবে কম্পেয়ার টু সোল ক্রপ বা একক ফসল যদি করে। এক ফসল করি, মিশ্র ফসল করি, তাহলে বিভিন্ন রকম লাগবে। তারপরে আসো ভ্যারাইটিস। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভ্যারাইটিস। এখন ভ্যারাইটি বিশেষ করে যেগুলো আমাদের মাটির নিচে যে ফসল হয়, সে এক্সাম্পল পটেটো। হল্যান্ডের ভ্যারাইটি আছে, বড় বড় আলু হয়। আর দেশি আলু আছে, এই যে পাখরি, লাল পাখরি, সাদা পাখরি, চল্লিশা, নলিতাল, শিলবিলাতি, এই যে দেশি যে জাতগুলো। অ্যান্ড হল্যান্ডের জাত অনেক বড় বড় হয়, এগুলোর জন্যে চাষ বেশি লাগবে, আর দেশিগুলোর জন্য চাষ কম লাগবে। এটা একটা ইম্পর্টেন্ট যে ভ্যারাইটির দিক থেকে, তাই না? এরকম অন্য অন্য যত ক্রপস আছে, বিশেষ করে রুট ক্রপস, তাদের এরকম লাগবে, তাই না? কাজে ভ্যারাইটিস ইজ ইম্পর্টেন্ট। আবার তোমার ধরো আর একটা ভ্যারাইটি কেকে ক্রস, একটা বাঁধাকপির ভ্যারাইটি, এটা উপরের দিকে ওঠে, ছোট সাইজ হয়। আবার ড্রাম হেড আছে, অনেক বড় সাইজ হয়। কাজে দুইটার জন্য চাষ দুই রকম, যেটা বড় বেশি হবে তার জন্য চাষ একটু বেশি লাগবে, যেটা সাইজে কম হবে তার জন্য চাষ একটু কম লাগবে। কাজে ওভারঅল ভ্যারাইটি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ডিসাইডিং ফ্যাক্টর। এগুলোকে আমরা ডিসাইডিং ফ্যাক্টর বলি, অর্থাৎ পয়েন্ট টু বি কনসিডার ডিউরিং ল্যান্ড প্রিপারেশন। পয়েন্টস টু বি কনসিডার ডিউরিং ল্যান্ড প্রিপারেশন করার সময় আমাদেরকে ক্রপস অবশ্যই চিন্তা করতে হবে, যে ক্রপস করব সেই ক্রপস আমাদের ওই জমির কেমন ফার্টিলিটি আছে সেটাও চিন্তা করতে হবে, ওই সয়েলের টেক্সচারটা কি সেটাও দেখতে হবে, বুনট কি দেখতে হবে, তারপরে কোন সময় করতেছি সেটা একটা বিষয়। তারপরে আমরা বলো স্যার, উইন্টারে চাষ বেশি লাগে না? উইন্টারে চাষ কম লাগে সামারে, কারণ উইন্টারে একবার চাষ দিলা আর কিন্তু ঝড় বৃষ্টি হলো না, কাজেই তোমার মোটামুটি মাটি আবার দিলা, মাটি ঝুরঝুরা হয়ে গেল। কিন্তু সামারে ধরো একবার চাষ দিলা, 2 দিন পরে আবার বৃষ্টি হয়ে গেল, আবার মাটি কম্প্যাক্ট হয়ে যাবে, তখন আবার চাষ লাগবে। আবার কয়দিন পরে বৃষ্টি হয়ে আবার চাষ লাগবে, আবার কয়দিন পরে বৃষ্টি, আবার কম্প্যাক্ট হলে আবার, এইভাবে অনেকবার চাষ লাগে সামার সিজনে। ওকে স্যার, বুঝছি। ওকে, সো এইটাই হচ্ছে দ্য ডিসাইডিং ফ্যাক্টরস আর পয়েন্টস টু বি কনসিডার ফর ল্যান্ড প্রিপারেশন ইন ভেজিটেবল ক্রপস। কাজে এই পয়েন্টগুলো তোমাকে নেচার অফ দ্য ক্রপস বলতে হবে উইথ এক্সাম্পল। আমি যে এক্সাম্পল গুলো দিলাম, টেক্সচার অফ দ্য সয়েল বলতে হবে, ফার্টিলিটি অফ দ্য সয়েল, গ্রোয়িং সিজন, প্রোডাকশন সিস্টেম, ভ্যারাইটিস, এটসেট্রা এটসেট্রা। হ্যাঁ বলো স্যার। ওই 16 চাষেরটা কি বলছেন স্যার? এটা আরেকবার বললে ভালো হয়। এটা তো 16 চাষে মূলা, তার অর্ধেক তুলা, তার অর্ধেক ধান, বিনা চাষে পান। অর্থাৎ মূলা যেহেতু নিচে হয়, অনেক বড় বড় হয়, সুন্দর হওয়ার জন্য, হ্যান্ডসাম চেহারা মূলার হওয়ার জন্য কি করতে হবে? 16 চাষ। 16 চাষ মানে এটা খানা বুঝাইছে, মানে বেশি চাষ দিতে হবে। মাটি যতক্ষণ না ঝুরঝুরা করতেছো ততক্ষণ মূলা বা গাজর যেগুলো মাটির নিচে হয় সেগুলো শেপ সাইজ ভালো হবে না। এরপরে কি বলছি, 16 চাষে মূলা, তার অর্ধেক তুলা, তার অর্ধেক ধান, অর্থাৎ 4 চাষে ধান, আর বিনা চাষে পান। এখনো অন্য অনেক ফসলও কিন্তু বিনা চাষে, যেরকম চলনবিল এলাকাতে বিনা চাষে রসুন হইতেছে, বা ওখানে মাস্টার্ড হইতেছে। হাওড় এলাকাতে বিনা চাষে মাস্টার্ড হইতেছে, হুইট হইতেছে, অনিয়ন হইতেছে বিনা চাষে। ওরা ধান কাটা যেরকম চলনবিলে রসুন করে, প্রায় 70% রসুন তোমার চলনবিলে হচ্ছে। ওখানে এই ডিপ ওয়াটার রাইস কাটার পরে ওই রাইসের যে ইয়েগুলো, খড়গুলো সরাই দিয়ে কাদার মধ্যে রসুন লাগায় দেয়, তারপরে খড়গুলোতে ঢেকে দেওয়া হয়। এরপর 3-4 মাস পরে যায় হারভেস্ট করে আনা রসুন। খুব সহজ ইয়ে। এটাকে বিনা চাষে, বিনা চাষে রসুন, বিনা চাষে সরিষা, বিনা চাষে পেঁয়াজ, এরকম চাষ ছাড়াও হইতেছে। এটা সাধারণত যে উপজেলায় বা যেখানে কতগুলো জায়গা আছে বাংলাদেশ এরিয়া, সেখানে এখানে বিনা চাষে বিভিন্ন জিনিস হইতেছে। যেটা ওটাকে আর একটা নাম আছে, ওটা জিরো টিলেজ। কি বলে? জিরো
tillage. So that's all about land preparation. So question if arises, write down the deciding factors for land preparation. তাহলে এইগুলো বলে উইথ এক্সাম্পল দিতে হবে, অথবা ফলের রাইট চাষ ডাউন কি দা। করে করব স্যার? হ্যাঁ, স্যার ফলের চাষ আবার কি করে করা হয়? কিসের? ফল গাছের চাষ? হ্যাঁ, জি স্যার, জি স্যার। আচ্ছা দাঁড়াও আসতেছে। হ্যাঁ মোশাররফ, ও ভিতরে দুর্গন্ধ না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। আচ্ছা কি বলছিলাম? ও ফলের চাষ। ফল যখন আমরা প্রাথমিক পর্যায়ে লাগাই, ধরো বাউকুল লাগাবো, ধরো বাউ মালটা লাগাবো, যেটা বাউ পেয়ারা লাগাবো, তখন অ্যাজ এ হোল জমিটাকে আগে ডিক্স প্লাউ দিয়ে, প্লাউইং পড়াইছে নাকি অ্যাগ্রোনমিতে? ডিফারেন্ট টাইপ অফ প্লাউ আছে, ডিক্স প্লাউ, রোটাভেটা, রোজার, এগুলো পড়াইছে? আচ্ছা জি যাই স্যার, এফপিএম এ। স্যার পড়াইছে, সে পড়াইছে এফপিএম এ পড়াই, ফার্ম পাওয়ার মেশিনারিতে। ফার্ম পাওয়ার এফপিএম এ পড়াইছে। ভেরি গুড, এক্সাম পড়ালেই হলো আর কি, তাই না? সেই জন্য বলতেছে ডিক্স প্লাউ প্রথমে দিয়ে মাটিটাকে উলট পালট করে দেওয়া হয়, তারপরে রোটাভেটার দেওয়া হয়, তারপরে তোমার পাওয়ার টিলার বা এই টিলার অথবা তোমার মাহিন্দ্রা এগুলো দিয়ে চাষ দিয়ে তোমার কি করা হয়, ঝুরঝুরা করে। এরপরে গর্ত করা হয়, ইন্ডিভিজুয়াল গর্ত। আম যদি হয় ভ্যারাইটি ভেতে তোমার 6 থেকে 10 মিটার দূরে 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 লাইন করিয়া তোমার 2 থেকে 3 মিটার দূরে দূরে চারা লাগানো হয়। এই যে এইভাবে চাষ, ঠিক আছে? তো মোটামুটি আজকে আমরা এই পর্যন্ত যাই, আমরা আর আগাবো না, কারণ আমার আরেকটা ক্লাস আছে। আচ্ছা আমরা আরেকটা আগাইতে পারি, দেখি আরেকটা স্লাইড কি আছে। দেখো প্ল্যান্ট ডেনসিটি, এটা আমরা স্লাইড, এটা ভেরি ইম্পর্টেন্ট, বুঝছো না? এটা কি আছে, কত দূরে দূরে গাছ লাগাবো, তাই না? আলু গাছ কত দূরে লাগাবো, আর সিম গাছ কত দূরে লাগাবো, আম গাছ কত দূরে লাগাবো, একে সব এক হবে নাকি? যে আলু গাছ আমরা 2 ফিট দূরে দূরে, আচ্ছা আম গাছও তাহলে 2 ফিট দূরে দূরে লাগাই, হবে? না স্যার। না না স্যার। আচ্ছা ভেরি গুড, এই তো তুমি অ্যান্সার দিয়ে দিছো। অর্থাৎ কত দূরে স্পেসিং কত হবে গাছের, অর্থাৎ লাইন থেকে লাইন দূরত্ব কত হবে, বা সারি থেকে সারি, অথবা গাছ থেকে গাছের দূরত্ব কত হবে। আবার এখানে ডিপেন্ড করতেছে কিসের উপরে, নেচার অফ দ্য ক্রপস। নেচার অফ দ্য ক্রপস, ফল গাছের মধ্যে আম গাছের জন্য একরকম, হ্যাঁ তাই না? তারপরে তুমি স্ট্রবেরির জন্য আর একরকম, টমেটোর জন্য একরকম, তাই না? ধনিয়ার জন্য একরকম, জিরার জন্য আর একরকম, পেঁয়াজের জন্য আর একরকম। এগুলো সব ক্রপস এর উপরে নির্ভর করতেছে আমরা কত দূরে দিব না দিব, ঠিক আছে না? আর এখানেও একই কথা, টেক্সচার অফ দ্য সয়েল, তাই না? অর্থাৎ প্লান্ট ডেনসিটির সাথে টেক্সচার অফ দ্য সয়েলের কি রিলেশন? যদি ভালো টেক্সচার হয় তাহলে গাছের গ্রোথ বেশি হবে কম্পেয়ার টু পোর টেক্সচারে, তাই না? এটা যদি ক্লে লোম সয়েল হয় তাহলে গাছের গ্রোথ কম হবে। এটা যদি স্যান্ডি লোম বা লোমি সয়েল হয় তাহলে গাছের গ্রোথ বেশি হবে। গাছের গ্রোথ যদি বেশি হয় তাহলে ওখানে স্পেসিং বেশি দিতে হবে, ঠিক আছে না? তারপরে আসো ফার্টিলিটি। এগেন ফার্টিলিটি বেশি থাকলে, অর্গানিক ম্যাটেরিয়াল বেশি থাকলে, একই ক্রপস, যে বাঁধাকপি একই জাত ড্রাম হেড, কিন্তু একটা ফার্টাইল সয়েলে কাল্টিভেশন আর একটা আনফার্টাইল সয়েলে। ফার্টাইল সয়েলে নিঃসন্দেহে গাছের গ্রোথ বেশি হবে, নিঃসন্দেহে স্পেসিং বেশি দিতে হবে, আর আনফার্টাইল সয়েলে কম দিতে হবে। কাজে ফার্টিলিটি আছে। গ্রোয়িং সিজন, আমরা যদি সামারে আমরা যদি পেঁয়াজ করি আর উইন্টারে পেঁয়াজ করি, সামারে পেঁয়াজের স্পেসিং বেশি দিতে হবে, কারণ ওখানে যাতে জড়াজড়ি করে পানি নিষ্কাশনে কোনো সমস্যা না করে। আর উইন্টারে আমরা কম দিব, কারণ উইন্টারে অতিরিক্ত বৃষ্টিপাতের কোনো সম্ভাবিলিটি নাই। আবার তোমার কি বলছো, ইরিগেশনে বেশি দেওয়া লাগতেছে না, বিধায় তোমার ওই স্পেসিং ডিফারেন্ট হবে। তারপর প্রোডাকশন সিস্টেম, মাসায় একটা করছি আমরা লাউ, আবার মাটিতে লাউ করছি, তো কাজেই মাসায় লাউয়ের গাছের বৃদ্ধি বেশি হবে, গ্রোথ বেশি হবে, কাজেই
স্পেসিং বেশি দিতে হবে কম্পেয়ার টু মাল্চ সিস্টেমে। ভ্যারাইটিস আবার এখানে এই যে হল্যান্ডের ভ্যারাইটি যদি আমরা করি তার স্পেসিং বেশি হবে দেশি ভ্যারাইটির চেয়ে, তাই না? আমরা কে ক্রস আর ড্রাম হেড দুইটা ভ্যারাইটি, ড্রাম হেড একটাই 10 কেজি ওজন হয় আর কে ক্রস 2 থেকে 3 কেজি ওজন হয়, এবং কে ক্রস উপরের দিকে গোল হয় আর ড্রাম হেড সাইডে যায়। তাহলে দুইটার স্পেসিং কি এক হবে? না, ডিফারেন্ট হবে। সিড সাইজ তুমি যখন আলুই লাগাবা, আলু একটা 28 মিলিমিটারে আর একটা 55 মিলিমিটারে, তাহলে কোনটা বেশি দূরে লাগাইতে হবে? 55 মিলিমিটারটা, অর্থাৎ ওখানে ডেনসিটি লো হবে। আর তোমার 28 মিলিমিটারটা কম দূরত্বে লাগাইতে হবে, কারণ ওখানে ডেনসিটি হাই হবে। তারপরে অর্থাৎ সিড সাইজ গেল। প্রোডাকশন প্যাটার্ন, মাল্টিপল রো সিস্টেম, সিঙ্গেল রো সিস্টেম, মাল্চ আর নন মাল্চ। তোমার মাল্টিপল রো মানে মাল্টিপল রো, ROW রো সিস্টেম মানে অসংখ্য লাইন সিস্টেম। অর্থাৎ অনেক সময় আমরা পেঁয়াজ বা অনেক সময় রসুন আমরা করি কি 4-5 লাইন ঘন করে লাগাই, একটু জায়গা ফাঁকা রাখি, আবার 4-5 লাইন ঘন করে লাগে, আবার একটু ভালো লাগে। কারণ কি? এটাতে অন্তর্বর্তীকালীন পরিচর্যা করা হয়, এটাকে মাল্টিপল রো সিস্টেম। অথবা আমরা পুরা জমিটাই সিঙ্গেল রোতে করতে পারি, মানে একই স্পেসিং এ সারা জমি করতে পারি। তো আমরা যদি মাল্টিপল রো সিস্টেম করি তাহলে আমাদের স্পেসিং কমায় দিতে হবে, কম্প্যাকশন। আর হচ্ছে পেঁয়াজ অনেক সময় বা আলু অনেক সময় যেখানে পানির অ্যাভেলেবিলিটি নাই, সেখানে আমরা আলু কিভাবে করি? আলু মাটির উপর রেখে খড়কুটা দিয়ে দেই বা কচুরি পানা দিয়ে দেই। আর আর যেখানে আমার পানির ফ্যাসিলিটি সেখানে কিন্তু মাটি উঠায় দেয়, এটাকে বলে আর্দিং আপ, মাটি উঠায় দাও। যেখানে মাটি উঠায় দিব সেখানে স্পেসিং বেশি হবে কম্পেয়ার টু আমার কি ওই যে মাল্চ সিস্টেমে। আচ্ছা, প্লান্টিং টাইম সাধারণত আর্লি প্লান্টিং করলে, যে কোনো ক্রপসে আর্লি প্লান্টিং করলে গাছের গ্রোথ বৃদ্ধি বেশি হবে, স্পেসিং বেশি দিতে হবে। লেট প্লান্টিং করলে স্পেসিং কম। যেরকম একটা রসুনের কথা বলি, রসুন যদি আমরা নভেম্বরে লাগাই তাহলে 25 সেন্টিমিটার বাই 20 সেন্টিমিটার আমরা স্পেসিং দিই। এটাই যদি আমরা ডিসেম্বরে লাগাই তাহলে আমরা কি করব? 15 সেন্টিমিটার বাই 15 সেন্টিমিটার দিয়ে থাকি। প্লান্টিং টাইম অলসো ইম্পর্টেন্ট। কাজেই if question arise, what are the factors controlling or deciding the plant density of plant spacing in vegetable crops? তাহলে এই পয়েন্টগুলো, এই 9টা পয়েন্ট লিখে পারলে উদাহরণ সহ বর্ণনা দিতে হবে। ক্লিয়ার? স্যার রসুনেরটা স্যার আরেকবার বলেন তো। নভেম্বরে রসুনের কথা বলেছি, যদি আর্লি প্লান্টিং রসুন যদি আমরা নভেম্বরে লাগাই তাহলে 20 সেন্টিমিটার বাই 25 সেন্টিমিটার দূরে লাগাইতে হবে। এটা যদি আমরা ডিসেম্বরে লাগাই 15 সেন্টিমিটার বাই 15 সেন্টিমিটার দিতে হবে, কারণ নভেম্বরে লাগালে গাছের গ্রোথ বেশি হবে, ক্যানোপি বেশি হবে, জায়গা বেশি লাগবে। ডিসেম্বরে লাগাইলে লেট হয়ে যাবে, ক্যানোপি কম হবে, গাছের গ্রোথ কম হবে, স্পেসিং কমাই দিতে হবে, দ্যাটস মিন ডেনসিটি বাড়াই দিতে। কত বললেন? ডিসেম্বরে হলে 10-15? 15 বাই 15, আর নভেম্বরে হলে 20 বাই 25। ওকে, আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে বাকিগুলো করব। তোমরা 236 জন আসছো, দ্যাটস গুড নাম্বার, নো ডাউট। ওকে, সবাইকে ধন্যবাদ। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।